হচ্ছে ওই আমির নামক কাছ থেকে সাইড করে আমি সবাই নিজেই ওই রঙ্গমঞ্চে প্রবেশ করবো। কিন্তু কেন জানি না ওই রাষ্ট্রের আচার্য হঠাৎ বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করে ওই তুফানিকে আমার পথ থেকে সাইড করে নিল। বলেন তো বেড়ার পিটিয়ে তক্তা বানিয়ে এখন ব্রেক দিয়ে দেবো। ওই আকাশ বাবুর ব্যবস্থাটাই আমি এই করব। আর তার জন্য কাল রাতেই ওই তুফানের বিশেষ নিমন্ত্রণে আমাকে পৌঁছে যেতে হবে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাচ্ছে কথা এলো তোদের পারিশ্রমিক ৫,০০০ টাকা। করে ১০,০০০ কি বলেছিলাম। কি করবো বল? আমি সামান্য ঘরের কাজে গাড়ি চাপিয়ে চলেছিলাম, কিন্তু সামান্য ট্যাক্সিটা ঘর একটু সামান্য না কাটিয়ে দিলে তাহলে মাছের ঘরের মধ্যে মাছ বরাবর একেবারে চিড়ে চারটা করে দিতাম। নেহাতি পেটার বড়ার জন্য তাই বেঁচে গেল। অবশ্য চিন্তা করার কারণ নেই। ডাক্তার বাবু বলেছেন ওই ৪৮ ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে তাহলে চিরতরে বিলয় হয়ে বাকি ৫,০০০ টাকাটা পেয়ে যাবে, তোমার পকেটে পেয়ে যাবে। না হয় কালে কোনোদিন সারাকে তক্তা বানিয়ে একেবারে পেট পিটে দেবো। আমি বেঁচে উঠলে আমাদের কি হবে বল? ওই টাকাটা আমার পকেটেই থেকে যাবে। তাহলে কিন্তু বহুত বেমানি হয়ে যাবে বল। এই সারা গরিবের কাছে লাঠি মারলে আপনাকে চিনতে একদিন এই ভাগ্যের কাছে লাঠি খেতে হবে। ভাবিস না রে বেলু, ভাবিস না। কাল তোদের আমি আমার একটা নতুন কাজ দেব। আর কাজটা করতে পারলে তোরা পেয়ে যাবি ৫,০০০ টাকা। এনো এনো আমার ২,০০০ টাকা। একেই বলে নসিব কা খেল। কাজটা কি বল? এখন নয়, এখন নয়, ওই কন্ডিশন বুঝে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। আপনার যে কোনো কাজ করতে জান দিয়ে দেবে। শুধু একটা কথা মনে রাখে, কাল আমাদের অপারেশন টাইমটা হবে ঠিক রাত্রি ১২টা। ওই তুফানি শ্বশুর বাড়ি। পারবো না কখনোই আপনি তুফানিকে নিয়ে মনোনীতি যাপন করতে পারবো না। কেমন করে পারবো? দুদিন আগে যাকে আমি ভাইয়ের বাধ্যতা হিসাবে স্নেহের চোখে দাঁড়াতাম, আজ আমি কেমন করে তার কাছে গিয়ে দাঁড়াবো? কেমন করে তাকে বলবো তুফানি, তুফানি আমি তোমাকে ভালোবাসি। ও ঈশ্বর, তুমি আমায় বলে দাও এখন আমি কি করি? তুমি বলে দাও কি করি? তুমি কাঁদছো? তোমার চোখে জল? কই দেখি দেখি। আজকের এই রাত প্রত্যেক নারী পুরুষের জীবনে এক স্বপ্নের রাত। আজকের রাতে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই সুন্দর মধুময় রাতে কখনো চোখের জল ফেলতে আছে? তোমার কাছে এই রাত মধুময় হলেও আমার কাছে যে রাত বিস্ময় হয়ে উঠেছে তুফানি। কোন এক অদৃশ্য অপরাধ বোধ আমার অস্থির করে তুলেছে। যখনই আমি তোমার কাছে গিয়ে দাঁড়াতে চেয়েছি তখনই আমার আহত বেদে চিৎকার করে বলছে, আকাশ চৌধুরী চিঠি অমন কথা বলতে নেই। আজ আমাদের সোহাগ রাত। ওই শুনুন, সোহাগ রাতের সানাইয়ের সুর আমাদের সোহাগ রাতকে আরো মধুময় করে তুলেছে।
এই সোহাগ রাতের সানাইকে তুমি যেন বিষাদী সানাইয়ে পরিণত করো না। এসো, সমস্ত দ্বিধা সংকোচকে দূরে সরিয়ে দিয়ে তুমি আমার হাত ধরে মধু মিশি যাপন করবে। এসো। ওঠে যাত্রা, কবিগুপ্ত, ছায়া ছায়া যোজনায় মাটিতে ঝরে পড়িল। ওঠে যাত্রা, কবিগুপ্ত, ওঠে যাত্রা, কবিগুপ্ত, ছায়া ছায়া যোজনায় মাটিতে ঝরে পড়িল। ছায়া ছায়া যোজনায় মাটিতে ঝরে পড়িল। কথা তুমি কথা বলেছ, মেঘের সাথে খেলা করেছ। কথা তুমি কথা বলেছ, মেঘের সাথে খেলা করেছ। তারারা শোনে, তারারাও হাসে, আছে কি তোমার সুখে? ওঠে যাত্রা, ওঠে যাত্রা, কবিগুপ্ত। চলে গেল বুকটা আমার, চলে গেল। ঝটফট করছো কেন দাদা? বুঝতে পারছি না কাঞ্চন, বুকের ভিতর কিরকম সর্বোচ্চ অস্থির অস্থির যন্ত্রণা, পেটের ভিতর অসহ্য যন্ত্রণা, পারছি না। সর্বনাশ! গন্ধ কেমন করে? আমি তো কিছুই বুঝতে পারছি না কাঞ্চনদা। স্ত্রী হিসেবে প্রথম আমি স্বামীর মুখে মিষ্টি জল তুলে দিলাম, আর তারপরে আপনি চিন্তা করবেন না বলছি, সারাদিন করছি শরীর তো হঠাৎ মিষ্টির জল খেয়ে সেটা মতো গ্যাস হয়েছে। আমি ডাক্তারবাবুকে খবর দিতে যাচ্ছি, দেখবেন ডাক্তারবাবু এলে সব ঠিক হয়ে যাবে। না 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 কাঞ্চন, না। ও কেসের ব্যথা নয় কাঞ্চন, আমার মনে হয় ওই মিষ্টির মধ্যেই কিছু মেশানো ছিল। তুমি ঠিক ধরেছ, আর সেটা হলো বিষ। তুমি আমাকে হ্যাঁ, নিজের হাতে আমি মিশিয়ে দিয়েছি। ওরা ওরা সবাই মিলে জোর করে তোমার সঙ্গে বিয়ে দিল। তোমাকে কোনোদিন আমি আমার স্বামী বলে মেনে নিতে পারবো না। আর সেই জন্য তোমাকে ঘৃণা দিনের মতো আমার জীবন থেকে সরিয়ে
নিজেদের খেয়াল মেটাবে? না, না, না। আমি বোমা দগ্ধ করে শুধুমাত্র চোখে জল দেব। কখনো না, কখনো না। এবার আমি বিষ ঢালবো। এই বিষে জর্জরিত হয়ে আদর্শ চৌধুরীর সোনার সংসার কাটতে পারে লজ্জ হয়ে যায়। তোমার প্ল্যান মতো আকাশ চৌধুরীকে আমি চিরদিনের মতো দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছি। এই লাশটাকে আজ রাত্রের মধ্যেই নদীতে ভাসিয়ে দিবি চাও? বাকি টাকাটা তাছাড়া কোনো চিন্তা নেই, সেটা আমি দেবো, কিন্তু খুব সাবধানে এই কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে। কেউ জানতে পারবে না সুন্দরী। যে কালিয়া তার জীবনে কাল হয়ে আসে, তার জীবনে ভবিষ্যৎকার হয় না। সকাল হতে আর বেশি দেরি নেই গুরু, জলদি চলো। কাম খতম করতে না পারলে ওই সালা পয়সা আবার হজম হবে না। আরে চল। আমার আকাশ জীবন এইভাবে হারিয়ে যাবে? না না না, আমার প্রাণ যায় যাক, কিন্তু এইভাবে আকাশ তার জীবন আমি হারিয়ে যেতে দেবো না। না না না, কিচ্ছুতেই না। কাজ finish। এই উপেক্ষিত করলো লেবার তোমার মন ভেতরে স্থান পাবে তো তোমারই? সে ভাবনা ভাবার সময় এখন নয় করলো। এখন আমাকে একটা নতুন চরিত্র তৈরি করতে হবে, যে নাটকে মূল বিষয়বস্তু হবে পুরসজ্জা রাতে আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপেক্ষা করে চিরদিনের মতো নিরুদ্দেশ হয়ে গুড আইডিয়া। সবাই জানবে ওই আকাশ বাবুর নিরুদ্দেশ হয়ে গেছে। শুধু আমরা জানবো আকাশ বাবু মারা গেছি। তুমি এখন যাও বলো। রূপালী জীবন নাটকের শেষ দৃশ্যটা এবার আমাকে ভালো করে সাজিয়ে নিতে দাও। ওকে ডার্লিং, তোমার তোমার অংশগ্রহণে সার্বনা কলম কিন্তু সবসময় এক ভরপুর। তুমি শুধু আমার একটিবার সুযোগ দাও। ওই আবেগ চৌধুরী এতদিন তোমায় যা দিতে পারিনি তার চেয়ে অনেক বেশি দিয়ে তোমায় আমি বাঁচিয়ে দেব। গুড নাইট ডার্লিং। সে আমি কি করলাম? নারী হয়ে নিজের হাতে নিজের শীতের সিঁদুরটাকে আমি না না, আমি ঠিক করেছি। আমি ছাড়া আর কারো দেওয়ার সিঁদুরে আমি আমার শীতে রাঙাতে পারবো না। তাই তো এরপরে সিঁদুরটাকে আমি না না, এই সিঁদুর নিয়ে আমাকে আবির একটু অপেক্ষা করতে হবে। ওরা সবাই বলছে আমার আবির একটু সময় পরে ফিরে আসছে। তাই তো ওর সামনেই আমি আমার এই কলঙ্কিত সিঁদুরটাকে মুছে ফেলে দিই। ওর হাতেই আমি পড়বো আবিরের দাও একটুখানি ভালোবাসার সিঁদুর। আর কান্না নয়, এবার আমাকে অভিনয় করতে হবে ভীষণ ভয়ঙ্কর বলে গেছে জানো, বলে গেছে
বাবা বাবা দাদা সবাই মিলে জোর করে তোমার দাদাকে এই বিয়েতে রাজি করে দাও। সে কখনোই ভাইয়ের বাগদত্তাকে মেনে নিতে পারবে না। সেই জন্য তো সে চলে গেছে। কি বললে বৌমা? আমার আকাশ না 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 এমন এমন নিষ্ঠুর কাজ সে কখনোই করতে পারে না বৌমা। তাহলে আপনি কি বলতে চাইছেন বাবা? আপনার ছেলেকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে আমি মিথ্যে গল্প বানিয়েছি। এই দেখুন না বাবা, আমি যেতে বাধা দিয়েছিলাম বলে আমার গলার মালাটাকে কেমন ছিঁড়ে মাটিতে ফেলে দিয়ে গেছে। এখন আবার কি হবে না করছি বলবে না? যে ফুলসজ্জার রাতে মেয়েরা নতুন জীবনের স্বপ্ন দেখে, সেই রাতে যদি আমার জীবনের সব স্বপ্ন ভেঙে যায়, আমি কেমন করি বলুন? আমি কেমন করে থাকবো বলুন না বাবা? বলুন না বাবা, আমি কি বৌমা তোমাকে তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবু আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, যেখান থেকে পারি যেমন করেই হোক আমি আমি আকাশকে ফিরিয়ে আনবো বৌমা, ফিরিয়ে আনবো। কিন্তু ও যদি আর ফিরে না আসে বাবা, বলো না বাবা, আমি তাহলে কি করবো বলুন না বাবা? তাহলে তাহলে এই বুড়ো ছেলেটাকে প্রাণ ভরে অভিশাপ দিও, ভগবানের কাছে তার মৃত্যু কামনা করো। ওরে কি দুঃখে আজ আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি রে মা। পারতে আর আমার এতটুকু ইচ্ছে নেই। এক ছেলে মৃত্যুর সাথে পহর গুনছে, আর 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 এক ছেলে বাবার উপর অভিমান করে এই সরল নিষ্পাপ মেয়েটাকে কাঁদিয়ে সে চিরদিনের মতো চলে গেছে। যাবেই তো আমি যে তাকে বিয়ে করতে বাধ্য করেছি, তাই তো হতভাগা এই সরল নিষ্পাপ মেয়েটাকে কাঁদিয়ে বাবার উপর প্রতিশোধ নিয়ে চলে গেল। এর জন্য আমি এই তাই বাবা, এর জন্য আমি তুমি আমাকে অভিশাপ দাও, তুমি আমাকে অভিশাপ মা। তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন, কেন আপনি আপনার বড় ছেলেকে আমার বিয়ে করতে বাধ্য করেছিলেন? সেদিন যদি আকাশের সাথে তোর বিয়ে যদি না দিই, তাহলে সে যে লগ্ন ভ্রষ্টা হয়ে যেতে মা, লগ্ন ভ্রষ্টা হয়ে যেতে। লগ্ন ভ্রষ্ট হলেও আমার জীবনটা তো এইভাবে নষ্ট হয়ে যেত না বাবা। আর যদি আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসি, আমি কেমন করে তার সামনে গিয়ে দাঁড়াবো? সে যদি আমার পরিচয় জানতে চাই, আমি তাকে কি জবাব দেবো? তোমাকে কোনো পরিচয় দিতে হবে না বাবা। আমরা অন্ধ আবিরের কাছে আমরা তোমার সমস্ত পরিচয় গোপন রেখে বলবো, আবিরের তুফানি মারা গেছে। আপনি ঠিক বলেছেন বাবা, আবিরের তুফানে মারা গেছে। আর আজ যাকে আপনারা দেখছেন, সে আর কেউ নয় বাবা, সে সেই তুফানের প্রেতাত্মা। সবাই মিলে দয়া করে সেই প্রেতাত্মাটাকে আপনারা শেষ করে দিন বাবা। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি
রেসপন্সিবিলিটি। তুমি তোমার রেসপন্সিবিলিটি নিয়েই থাকো। আর আর আমি আমি আর সিনেমা দেখতে যাবো। কত আশা নিয়ে আজকে আমি সিনেমায় যাওয়ার প্রোগ্রামটা করেছিলাম, তার মাঝেও তোমার পেশেন্ট দেখা চাই, তাই না দাদা? কি করবো সিস্টার, কেউ যে কোথায় বলে না, একই স্বর্গে গেল ধান ভাঙে, এই হয়েছে আমাদের অবস্থা। একটা কল ছিল কিন্তু টাইম দিতে পারছিলাম না, তাই ভাবলাম ওই সিনেমা দেখা যাওয়ার পথে এসে যা দেখে যাই। খুশি তোমার তুমি তাই করো। তবে হ্যাঁ, শো স্টার্ট হয়ে গেলে আমি কিন্তু আর হলে ঢুকবো না, এটা তোমাকে বলে রাখলাম। সিস্টার সিস্টার ব্রাদার বলে আজ আর কিচ্ছু নেই। ভাই বোনের মধুর সম্পর্কটা যে মিথ্যে, আর বাবা শব্দটা স্বার্থের সেকলে জব্দ। দাদা ওই লোকটাকে দেখে না আমার যে ভীষণ ভয় করছে দাদা। ও তোমার কি আছে রে বোন? ও তো আমাদের মতো সাধারণ মানুষ। না, আমি মানুষ নই। আমি যদি মানুষ হতাম তাহলে কি ওরা আমায় এভাবে হাতে তরি বেঁধে জানোয়ারের মতো বেঁধে রাখতো? এক টুকরো খাবার আর এক ফোঁটা জলের আশায় এভাবে আমাকে চিৎকার করতে হতো? না না না, আমি মানুষ নই। ওদের চোখে আমি একটা পাগলা কুত্তা, পাগলা কুত্তা। আজ সকাল থেকে ম্যাডাম একটু বেশি অস্বাভাবিক আচরণ করছে। তাই আপনাকে কল করেছিলাম, কাইন্ডলি যদি ওকে চেক আপ করেন। ওকে মিস্টার সামন্ত, কেমন দেখলেন ডক্টর? আজ সন্ধ্যের পর আপনার আমার চেম্বারে আসুন, যা বলার ওখানে বলবো। ওকে ডক্টর। তবে একটা কথা, কোনোভাবে পেশেন্টের টেনশন বাড়তে দেবেন না। মুহূর্তের প্রেসারে ওর ব্রেনে টেনশন বাড়তে পারে, মারাত্মক বিপদ আনতে পারে। আমি চলি, আয় স্বপ্না। হ্যাঁ হ্যাঁ, চলো দাদা চলো। মৃত্যু ছাড়াই বিপদ থেকে আর আমার তিস্তা নেই। নিয়তির নির্মম অভিশাপে আমার জন্ম। তাই তো এই পৃথিবীর এক টুকরো সুখের আলো আমার জীবনে শান্তির প্রদীপ চালাতে পারে। বাবু মশাইরা, আপনারা বিশ্বাস করুন, এরা আমায় জোর করে পাগল সাজিয়ে রেখেছে। আমি পাগল নই বাবু মশাই, আমি পাগল নই। পাগল নস, তুই তো একটা খবরদার একবারও কথা বিচার করলে তোমায় আমায় তুমি মারলে না? মারে নেই, এটা আমার ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং। কি বললে? আমি পাগল। সমস্ত সুস্থ স্বাভাবিক হলেও আমার বাবা ওই প্রাণকৃষ্ণ হালদারের সাজানো নাটকে আজ আমি এক বদ্ধ উন্মাদ। আমার সমস্ত কথাই আজ পাগলের প্রলাপ, অস্বাভাবিক। সম্পূর্ণ সত্য কথা বলিল, যাও তোর কথা বিশ্বাস করবে না রে। তাহলে বাচ্চা যদি তোমায় নিজের হাতে খুন করে, সেটাও সবাই পাগলের পাগলামি বলে মেনে নেবে, তাই না বলল সামন্ত? কি বললি? তোমরা অনেক পাপ করেছো শয়তানের দল। তোমাদের বহু অপরাধের সাক্ষী হয়েও আমি তোমাদের আইনের আঘাতে তুলতে পারিনি। পাগলের লেবেল লাগিয়ে আমার সমস্ত কথাকে তোমরা প্রলাপ বানিয়ে দিয়েছো। আজ সেই তোমাদের সাজানো পাগল সেজে আজ আমি নিজের হাতে তোমাকে কঠিন সাজা দেব। এই পাগলের পাগলামির হাত থেকে আজ তোমায় কেউ রক্ষা করতে পারবে না। এমনি করে শিকল তোমার গলায় জড়িয়ে আজ
আমি তোমাকে খুন করবো। আইনের আদালত রায় দেবে বদ্ধ উন্মাদের উন্মাদনার মাঝে পড়ে কল্লোল সামন্তের মৃত্যু নিছক এক দুর্ঘটনা মাত্র। আপনি এসেছেন স্যার? নাহলে তো তোমার লাশটা মাটিতে মেঝে পড়ে থাকতো, আর পুলিশ এসে আমাকে হাত পোড়া পোড়াতো, আর আদালতে গিয়ে আমাকে জবাবদিহি করতে হতো যে একটা বদ্ধ উন্মাদকে পাগলা করাতে না পাঠিয়ে বাড়িতে রেখেছো কেন? স্যার, যাই যাই রাধে গোবিন্দ। কিন্তু কর্মটা কি বলতে পারো ম্যানেজার? হাজার হোক সোনার টুকরো টান আমার একমাত্র, তাকে তো আর আমি পাগলা গালাতে পালাতে পারি না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিন্তু স্যার, ওর ব্যবহারে তুমি যদি কোনো দুঃখ পেয়ে থাকো ম্যানেজার, ও সুস্থ হয়ে গেলেই তোমাকে নিজে গিয়ে ক্ষমা চেয়ে নেবে। সুস্থ কি আমায় হতে দেবে তুমি বাবা? যাই যাই রাধে গোবিন্দ। আরে সুস্থ না হলে আমার এত বিষয় সম্পত্তি স্থাবর অস্থাবর কে উপভোগ করবে? আরে তাছাড়া ওই যে ডাক্তারবাবু সেদিন বললো না, আর কয়েকদিনের মধ্যেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, আর পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমি তোকে বিয়ে দেবো। হ্যাঁ, আর তুই সংসারই হবি, আর সেই সংসারের মধ্যে আমি যাই যাই রাধে গোবিন্দ। গান গাইব কাব দিয়েছে দোল মোরে, তোমরার বেশি দিন হবে বাজারে। যাই যাই রাধে গোবিন্দ। আয় বাবা সোনার টুকরো চাঁদ আমার, আয় বাবা আয়, নাম খা নাম খাবো। সকাল বিকাল ডাব খেলে শরীর ভালো থাকে, মাথা ভালো থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যাই যাই রাধে গোবিন্দ। ঝিমঝিম করছি কেন? চোখের সামনে সবকিছু আমি বন বন করে ঘুরছি কেন? তুমি আমাকে কি খাওয়ালে বাবা? যাই যাই রাধে গোবিন্দ। আমার সর্বাঙ্গ অবসরে আসছে কেন? আমি চোখের সামনে সবকিছু এমন অন্ধকার দেখছি কেন? বেরোবে আজ পাচ্ছি না বাবা। হরে হরে কৃষ্ণ। দেখি করলো যে কান হারিয়ে ফেলেছে স্যার। জ্ঞান নয় ম্যানেজার, ও ধীরে ধীরে এরপর পুরো স্মৃতিশক্তিটাই হারিয়ে ফেলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজের ছেলেকে এভাবে আপনি, আরে থামো তো। ওই ছেলেটা যখন আমার পুরো স্বরূপটা জানতে পারবে, তখন কি আমার বাপ বলে বাঁচ দেবে না ভেবে তো? যাই, ওকে ওর ঘরে পৌঁছার ব্যবস্থা করো। ওকে স্যার। এই ঠিক আছে বল। বলোই আমার একমাত্র সন্তান এবং আমার এই দুষ্কর্মের একমাত্র সাক্ষীও বটে, তাই তো ওকে বাঁচিয়ে রাখতে ভয় হয়। আমার মেরে ফেলতো ভয় হয়, তাই তো আমি ভাবছি ওকে আমি সারাটা জীবন এই বদ্ধ উন্মাদ সাজিয়ে যাই যাই রাধে
কে কে তুমি? আজকে আমার নাম গণেশ গড়করি, পিতা শ্রীযুক্ত দশরথ গড়করি। দশরথের পুত্র তো গণেশ হয় না বাপধন। আজকে আমার পিতা সেই দশরথ নয় মালদার মশাই, মালদার মশাই। তবে শুনেছিলাম ছোটবেলায় নাকি আমার চেহারাটা ওই গণেশ ঠাকুরের মতোই ছিল। আর আমার পিতামহ মাননীয় শ্রীযুক্ত কৈলাসপতি গড়করি আমার নাম রাখেন গণেশ। তো বাবা কৈলাসপতি, তাহলে তোমার গণেশের ওই যে সুরটা গেল কোথায়? কি যে বলার মালদার মশাই, তুই হালদার মশাই, ভুল হয়ে যাচ্ছে। সুরটা থাকলে আমি তো একেবারে সিদ্ধিদাতা হয়ে যেতাম। বেশ বেশ, এবার বলো তো তুমি কে, আর কি উদ্দেশ্য এবার আমার এই বাড়িতে আগমন? যে আমি ঘটক। ঘটক! আচ্ছা, হ্যাঁ, অতি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনি নাকি একজন ওই উপযুক্ত পাত্রীর সন্ধান করছেন। পাত্রী? ম্যানেজার, এই ছবিটা দেখছেন, এর নাম হানিবালা দাসী। দুই সন্তানের জন্ম দিয়ে সবই পটল তুলেছে। তুমি বলো কি হে? এই যে এই ছবিটা দেখছেন, ইনি হচ্ছে বিধবা, নাম কালীতারা। দুজনের বয়স ওই 45-এর মধ্যে। আপনার সঙ্গে খুব ভালো মানাবে। এ লোক বলে কি ম্যানেজার? আমার জন্য আবার পাত্রী? পাত্রী ওই খাদিবালাকে বিয়ে করলে দুটো বাচ্চা ফ্রি পাবেন, আর কালীতারাকে বিয়ে করলে একটি বাচ্চা ফ্রি। আরে মশাই, এটা এখন ফ্রির যুগ। মাজন কিনলে বেরাস ফ্রি, তেল কিনলে সাবান ফ্রি, ঘুগনি খেলে মুড়ি খেলে ঘুগনি ফ্রি। তাই আমরা আমাদের এই ঘটকালির বাজারে ফ্রি গিফট চালু করে দিয়েছি। তাই বিয়ে করলে বাচ্চা ফ্রি। বিয়ে করলে বাচ্চা ফ্রি? আগে হ্যাঁ, তাছাড়া আপনার যে বয়স তাতে বিয়ে করা যেতে পারে, কিন্তু বাচ্চা উৎপাদনের ঝুঁকি নেওয়া যাবে না। তাই ওই বাচ্চার মাঠে চুপ করো লোক। আমি স্যার আমার বাচ্চার জন্য মেয়ে খুঁজছি। আরে মশাই, সেটা তো আগে বলবেন। তাহলে বলুন আপনার ছেলের জন্য ওই কেমন পাত্র চাই? রোগা, মোটা, না সরু, না বিবাহিত, না অবিবাহিত? থামো, আমার জন্য আর পাত্রী তোমায় খুঁজতে হবে না। আমার ছেলের জন্য পাত্রী খোঁজা হয়ে গেছে। নমস্তে হালদার সাহেব, নমস্তে। এসো এসো স্যারজি, এসো। তারপর বলো ওদিকের খবর কি? বহুত আচ্ছা খবর সাহেব। আমি জানছি একদম সাত নিয়ে এসেছি। বাহ বাহ, খুব ভালো করেছো। জয় জয় রাধে গোবিন্দ। এটা বদল আমার শিকারে ভিড় মারতে এসেছে। স্যার স্যার স্যার, কি হবে স্যার? আমি পলয়ের বিয়ে দেবো ভেবেছি, তাই এই সেটটিকে একটা পাত্রী খোঁজার দায়িত্ব দিয়েছিলাম। পলয়ের বিয়ে? বিয়েটা হবে নকল। শুধুমাত্র ওই পলয়ই জানবে তার ছোটবেলায় মায়ের কোন এক বান্ধবী মেয়েকে পুত্রবধূ করার কথা দিয়েছিল ম্যানেজার। আর আমি সেই কেবলমাত্র কথা রাখার চেষ্টা করছি। আর এই সেটটির খুঁজে আনা মেয়ে দিয়েই হবে পলয়ের স্বর্গীয় মায়ের অনাথিনী কন্যা। আপনি যেসব ঠুকরি চেয়েছিলেন
वो छवि देखते भी फास्ट क्लास और छवि भी एकदम फास्ट क्लास एकदम तो मैनेजर ওই যে লড়কি নামটা শুনলে আমার মনটা কেমন নড়ে পড়ে উঠছে ওই যে ওর মাটা মারা যাওয়ার পর বহুদিন কেমন এই হিদ মন্দিরটা উপবাসেই থেকে গেছে সেই জন্য তো বলছিলাম আমার অন্তত একটা সুযোগ দিন মালদার বসা ওই খাদিমালা নজর কালিতারা রোজ আপনাকে আমিষ ভোজন করাবে। আরে লোক তুমি এখনো দাঁড়িয়ে আছো সাথে কে দাঁড়িয়ে আছে মালদার মশাই তুরি হালদার মশাই এমন মালদার শিকার হাতছাড়া হওয়াতে কি যে কষ্ট। চুপ করে থাকো। বলেন বিয়ের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করলে হতো না? উনি বলছেন ইরানি লড়কি বাংলা না জমে ওটা মুসলিমের মতো। কি হে সেঠজি ওই যে মেয়েটা বাংলা টাংলা জানে তো? জি হ্যাঁ হালদার সাহেব বাংলা হিন্দি উড়িয়া মারাঠি আপনি যা বলবেন উনি শুনাইয়ে দেবে और डांस भी दिखाके बोलবেন तो भी दिखाइए देবে আপনি बिल्कुल तज्जुब बोलिए গান अरे गाना सुनबे तो आप लोग बिल्कुल खुश हो जाओगे তোমার কাজটা পরে হবে ম্যানেজার তখন থেকে দেখার জন্য মনটা আমার কেমন ওই স্যারজি ওই হে তোমার ওই সেই ইরানি লড়কিটা হ্যাঁ আর কি যেন সেই নাম বলছিলেন তো মিস আলিশা এটা স্বর্গ না মত্ত আমি কিছুই বুঝতে পারছি না। क्या साहब ये लड़की चलবে তো জয় জয় রাধে গোবিন্দ কি চলবে কি স্যারজি এই যে পুরো টকবগ করবে ম্যানেজার বলো স্যার এই মেয়েটাই কলমের আমি বিয়ে দেবো মানে ওই বিয়ে দেবো একটা কথা মালদার সব
আগে পারবি সালা চাকু একদম সিনামে চালিয়ে দেব চাচি ওরে বাবা এ তো সাংঘাতিক লোক দেখছি বাগজি বলো বাগজি তোকে তুমিও শুনে রাখো স্যারজি এই মিয়া দিদি যদি রাজি থাকে তোমাদের মতো পাজির দল আমাদের কিচ্ছু করতে পারবে না আবার দেখা হবে টাটা টাটা পাগল একটা এবার বলেছেন আমাকে নিয়ে আপনারা কি করবেন বিয়ে ওই মানে আমার ছেলের সঙ্গেই তোমার বিয়ে দেবো। কিন্তু সেদিকে আমাকে বললেন আমাকে নিয়ে আপনার অভিনয় হ্যাঁ ঠিক শুনেছ, অভিনয়। ওই আমার উন্মাদ ছেলের সঙ্গেই তোমার নকল বিয়ে হবে। আর রাত্রে শুধুমাত্র আমার বেডরুমে হবে তোমার ওভার ওভার ডিউটি এর জন্য প্রতিদিন মাইনে হিসেবে পেয়ে যাবে 500 টাকা 500 টাকা 500। তাহলে আমার প্রস্তাবে রাজি তো? হ্যাঁ স্যার আমি যাই যাই রাধে গোবিন্দ। মঞ্জুর হয়েছে ছোটটা ছোট মঞ্জুর হয়েছে তাই তো আর সম্পূর্ণ সুস্থ হয়ে ছোটটা বাড়ি ফিরে আসছে পর্দা বাড়ি থেকে বিরক্তি শুনে গেছে যখন জানতে পারবে তাহলে আপনাদের ভাগ্য ধরনের কিছু দেখে আমি আবার তোদের কাছে ফিরে এসেছি রে প্রতিভা। আরে এমন করে আমার কি দেখছিস রে হতে ভাবি? ভাবছিস ডাক্তাররা যার নাম খাতায় মৃত্যুর খাতা লিখতে গেছিল সে আবির কি সত্যি ফিরে এসেছে নাকি তার পিতাত্মা হয়ে? আরে দূর পাগলি, ওর গা থাকতে আমার আমি ফুলসজ্জা তার ফুলসজ্জা রে প্রতিভা। আমার অ্যাক্সিডেন্টের মাঝে এত কিছু ঘটে গেল আর আমি কিনা যাক সে তোর কথা। ওরটা যে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করতে রাজি হয়েছে এতেই আমি খুশি। তাই বা আমি দাদার বিয়েতে আনন্দ করলাম। আমি তো আমার আমার বৌদি কোথায় নেই? মৃত্যুর ওপার থেকে ফিরে এসে এই হতভাগা আবির যে প্রথম তার পূজনীয় বৌদির চরণ স্পর্শ করে আর নবজীবনের আশীর্বাদ চেয়ে বলবে কে? তুমি আমাদের বৌদি, কিন্তু কি ভাগ্য আমার দেখো, আমার একমাত্র বৌদির মমতাময় মুখখানা দেখার দৃষ্টি ভগবান আমার আগেই কেড়ে নিয়েছে। বৌদি বৌদি একবার কাছে এসো তো বৌদি, তোমার চরণ দুটি ছুঁয়ে আমি আশীর্বাদ চেয়ে ভগবানকে বলবো এই ঈশ্বর আমাকে যেন শীঘ্রই মৃত্যু দেন, শীঘ্রই মৃত্যু। এসব তুই কি বলছিস ছোটটা? তোরে কাকে বলে তুই সম্পূর্ণ সুস্থ হয়ে? আরে সুস্থই তো, এই দেখ না, এই দেখ না, আমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে তোদের কাছে ফিরে এসেছি রে। শুধু চোখ দুটো ভগবান আমার কেড়ে চির বন্ধ করে দিয়ে।
কাউকে আমি চিনতে পারছি না। গাঢ় অন্ধকার ছাড়া আমার আর দু চোখে কিছুই ধরা পড়ছে না। মানুষের মতো সুস্থ স্বাভাবিক নয়। এই পৃথিবীর ভালো দেখার শক্তি ভগবান আমার আগে ছেড়ে দিয়েছে। ঠিকই করেছি। এই পৃথিবীর আলো দেখার শক্তি তোমার যদি থাকতো তাহলে তাহলে তোমার কালো অন্ধকারটা তুমি মরবে মরবে উপলব্ধি করবে কেমন করে? এই পৃথিবীর এই সমাজে এমন অনেক অঘটন ঘটনা আছে যেগুলো যেগুলো তুমি দেখতে পারে তুমি যে পাগল হয়ে যেতে আমি ভাই, তুমি যে পাগল হয়ে যেতে। সুজনদা, পাগল হলেই আমি যে বেঁচে যেতাম সুজনদা। আজ আমার সব হারিয়ে গেল রে প্রতিভা। চারিদিকে গাঢ় অন্ধকার ছাড়া আমার আর কিছু অবশিষ্ট রইল না রে। না, আছে আছে আমি কেউ না থাক তোমার পাশে, তোমার তুফানি আছে। না, তুফানি মারা গেছে। ঠিকই করেছে বাবা, ঠিকই করেছে। আমি এই অন্ধ আমিরের পথে বসে থাকার চেয়ে তার যে মৃত্যুটা অনেক ভালো বাবা, অনেক সুখের বাবা। তুফানি, তুমি মরেও বেঁচে গেলে আর আমি বেঁচে চিরকাল মরেই রইলাম। তুফানি, মরেই রইলাম। আমি না, তোমার তুফানি মরেনি, আমি তোমার তুফানি মরেনি। সে আজও বেঁচে আছে তোমার বাবা আর আমার দাদার সাজানো নাটকের মাঝে। সে যে আজ এক প্রবল চরিত্র করে
অন্ধ হলেও তুমি অন্তরে আমাকে একটুখানি বোঝার চেষ্টা করো। আমি তোমারই ছিলাম। এসো তুমি আমার হাত ধরে আবার নতুন করে তুমি আমার জীবনে ফিরে এসো। বাবা যাবো, আমি নিশ্চয়ই যাবো। তুমি ছাড়া আমার কে আছে গো? তাই তো তোমার মতো মমতা বই চরণ তলে আমি মৃত্যু আশ্রয় দিলাম। পুরুষ এত ভীরু তোমার মন, অন্ধ মনে কি তুমি এতই দুর্বল যে একটা নারীর ভালোবাসা গ্রহণ করার মতো মন তোমার নেই? বৌমা, তুমি একটু শান্ত হও। না, তোমরা সবাই মিলে আমার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছো। তোমাদের জন্য আজ আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমি তোমাদের কাউকে ক্ষমা করব না, তোমাদের কাউকে না। বৌদি, তোমার প্রতি হিংসার প্রথম ছুরিটা তুমি আমার বুকে বসিয়ে দাও। বৌদি, তুমি আমার বুকে বসিয়ে দাও। জানিস প্রতিভা, আজ যদি আমি বেঁচে না ফিরতাম তাহলে বোধহয় ভালো হতো রে। তুই আমায় ক্ষমা কর। আমি বাবা বলে আমি তোকে আজ ভীষণ মিথ্যা কথা বলছি বাধ্য হয়েছি রে। কিন্তু কেন বলেছে জানে তুই বুঝবি না বাবা, তুই বুঝবি না। নয় বাবা, নয়, তুমি ঠিকই বলেছো বাবা। আমার তুফানি মারা গেছে, আর আজ তাকে তোমরা দেখছো। সে তুফানি নয় বাবা, সে তুফানি নয়। ওই তুফানির বেদান্তা বাবা, ওই তুফানির বেদান্তা, তুফানির বেদান্তা। সাবাস ঈশ্বর, সাবাস। এই আদর্শ চৌধুরীর সুখের খেলা করে তুমি কেমন খেলা ভাগার খেলা শুরু করেছ। তোমাকে আমার 100 কোটি প্রণাম। তোমাকে আমার 100 কোটি প্রণাম। ভেঙে গেল তার সংসার, ভেঙে গেল তার সংসার।
ভেঙে গেল তার সংসার, ভেঙে গেল তার সংসার, ভেঙে গেল তার সংসার, ভেঙে গেল তার সংসার। হোক সন্ধে দাদা, আমি আরো কিছুক্ষণ এই প্রকৃতির রূপ উপভোগ করতে চাই দাদা। থাকতে পারি। সত্যি সত্যি বলছো দাদা? হ্যাঁ, আমি কতবার তুমি এখানে আসতে বলেছিলাম, তুমি কিছু রাজি হচ্ছি। দাদা, কলকাতা পুরো মাঝে পুরো ব্যাং হয়ে এতদিন আমি কলকাতার মাঝে পড়েছিলাম। গ্রামের মাঝে যে এত সুন্দর প্রকৃতি লুকিয়ে থাকতে পারে তা আমি প্রথম প্রত্যক্ষ করলাম আমার বান্ধবী ওই প্রতিমার দাদার বিয়ে থাকে। না, চলো না একটু ওই নদীটার ধারে গিয়ে বসি। দেখো ওই নদীটা কেমন আপন বেগে বয়ে চলেছে, কেমন এঁকে বেঁকে চলে যাচ্ছে। আর সেই সেই বয়ে যাওয়া দেখে আমি কি বলছি জানো? ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই চলার দেশ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই চলার দেশ। ও নদীরে কোনোই বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি চাও? তোমার কোনোই বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি চাও? এই দেখি জোয়ারে আর এই তো আছো ভারতে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার দেশ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার দেশ। ও নদীরে কতদিন পর আর সপ্তাহ রূপে হাসি দেখতে পেলাম। ওগো ঈশ্বর, ওর হাসি যেন চির অম্লান থাকে ঠাকুর, চির অম্লান থাকে। ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? কে? ভোমরা, আজকাল দেখছি ভোমরাকে ফুলের খোঁজ করতে হয় না, ওই ফুলই ছাড়া ভোমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ফুলরানি, আমি তোমার কোন পাবলিটাই বসবো? ভদ্রভাবে কথা বলা ঈশ্বর। চলে এসো দাদা, এক্ষুনি এখান থেকে চলো। দাদা, আমি তো সারা এতক্ষণে ভেবেছিলাম ওই তোমাদের দুটোকে জোড়া পাই না। কি বললাম? নমস্কার, নমস্কার সুমুজি মশাই। আরে কেন লজ্জা দিচ্ছ মারি? সাইডে জানো না সদর ঘরে
আমাদের এই ফুলকুমারী বোনটাকে নিয়ে একটু আদর করি। নারীকে কি এতটাই দুর্বল ভেবেছিস নাকি রে? হ্যাঁ, মনে রাখিস, নারীর মধ্যে লুকিয়ে আছে চিরঞ্জীব শক্তি। যুগে যুগে বহু নারী অসুর নিধন করে সকলে তাদের হাতে ধ্বংস হয়েছে। আর তুই তো একটা রাস্তার কুত্তার মিস্টার। এসো এসো গুরু, আমি তোমার পূজার ফুল একেবারে সাজিয়ে রেখেছি। মাটিতে মুখ টুকরো করে সেটা মেরে কুত্তা। এই ছাত্রী, আমার এই পুত্র তোর গা চাকরি গিয়েছিল বলে তুই বড় ফস করেছিলি না? এখানে কালিয়া কালো সবার মাঝে তোর কোনো ফস করতে পারবে না। ফস হয়ে আসছে ইংরেজ প্রথমে প্রবৃত্তি এখনো সংযত না করলে ওকে খবর খেয়ে মরবি। এখন আমি দুপুরে ভেঙে দেবো। খবরদার আর একটা এগোবার চেষ্টা করলে সব মারাত্মক হবে। যাও এখান থেকে আগে থাক। না না, ছেড়ে না, তোমরা আমার দাদাকে ছেড়ে দাও, দয়া করে তোমরা আমার দাদাকে ছেড়ে দাও। আমি বানাবো সোহাগ রাত। বিপ্লবের অনুক্রান্ত আমি সেদিন হব শান্ত, যদি উৎপীড়নের কন্দল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী সর্ববিপদ বিপ্লব হতে পারবে না। আমি বিপ্লবীর অনুক্রান্ত, আমি সেদিন হব শান্ত, আমি বিপ্লবী, আমি উল্কা, যেখানে যেখানে তোদের মতো নরপতির দল এই সব সুন্দর নারীদের নারীত্ব নিয়ে বেবিচারে সার্কাস খায় মত্ত হয়, আর যেখানে তোদের মতো সমাজ বিরোধীদের স্ফূর্তির ভয় আসন্ন বিপন্ন হয়ে পড়ে আমাদের এই মা বোনেরা সেখানে বজ্রের মতো ঠিকরে পড়ে এই উল্কা, এখন আপনাদের কোনো ভয় নেই। আমি ও আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না এ হচ্ছে ডাক্তারবাবু, নমস্কার। আজ থাক বোন, তোর পরিচয় আমি একদিন যথাসময়ে দেব। নমস্কার। নমস্কার ম্যাম সাহেব, কিন্তু আপনারা এখানে হঠাৎ আপনার ট্রিটমেন্ট করতে এসেছিলাম। ট্রিটমেন্ট? হ্যাঁ, বহুদিন ধরে ওই মেন্টাল ডিপ্রেশন ঘটেছে, তাই একটু ট্রিটমেন্ট করাতে এসেছিলাম। কিন্তু এই শান্ত সবুজ গ্রামের মধ্যে হিংস্র হায়নার ভাগ আমি ভাবতেও পারিনি। দাদা, আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই ম্যাম সাহেব, এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। ম্যাম সাহেব, আপনাদের এখন কোনো ভয় নেই। এই উল্কা বেঁচে থাকতে এখানে আপনাদের কেউ কেস পর্যন্ত স্পর্শ করতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায় আসুন না, আপনার মতো রহস্যময় মানুষটার সম্বন্ধে জানতে আমাদের ভীষণ ইচ্ছে হচ্ছে। দাদা, ওনাকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও না দাদা। ঠিকানা? উল্কার কখনো ঠিকানার প্রয়োজন হয় না ম্যাম সাহেব, কর্তব্যের ঘন্টা বাজে উল্কা নিজেই এসে ঠিকরে পড়ে। তোমার বর্তমানে ঠিকানার প্রয়োজন। আমি চাই
পথেই রইলাম। আসবো ম্যাম সাহেব, আসবো। আপনার অনুরোধ উপেক্ষা করলেও কিন্তু কিন্তু ওই ডাক্তার বাবুর অনুরোধ আমি কোনোদিন উপেক্ষা করতে পারবো না, কারণ উনি যে আমাকে ভগবান, কারণ উনি যে তোমার পুনর্জীবন দান করে উল্কার সৃষ্টি করেছে। কবি কি গো আমাকে কি হলো গুরু? তুমি আমার দিকে তাকিয়ে কি ভাবছো? না মানে ভাবছিলাম যে তুমি আমাকে সবসময় ছাড় মতো অনুসরণ করেছো। তোমার ছায়ার মধ্যে তাই আনতে চাই বলে বর্ম হয়ে শত্রুর আঘাত থেকে তোমাকে রক্ষা করবো বলে। কিন্তু কেন কাঞ্চন, কেন? জানি না গুরু, জানি না, শুধু এইটুকু জানি তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। চারিদিক থেকে অসংখ্য বিপদ যেন তোমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। আমি বেঁচে থাকতে কোনো বিপদ রায় আমি তোমার গায়ে লাগতে দেবো না গুরু। কিন্তু নিয়তি যদি আমার ছেলে মৃত্যুর প্রেরণা লিখে রাখে, তা তুমি কেমন করে পাল্টাবে ভাই? তা তুমি কেমন করে পাল্টাবে? শুনে যা কাঞ্চন, তুমি শুনে যাও। আটকাতে না পারলো শত্রুর লক্ষ্যভেদের মাঝে তোমার আগে আমাদের ভাইটা তার বুকটা তো পেতে দিতে পারবে দাদা। কাঞ্চন কি বললে তুমি? কি বললে ভাই? তুমি কি বলছো? যতক্ষণ যে আছে প্রাণ বলে পৃথিবীর সরাব জঞ্জাল, তারপরে হবো ইতিহাস। আগামী পৃথিবীকে পার্থক্য করে যাবো আমি নবজাতকের কাছে। হে আমার প্রিয় অঙ্গীকার, হে আমার প্রিয় অঙ্গীকার, হে আমার প্রিয় অঙ্গীকার। কাঞ্চন তুমি শুনে যাও ভাই, তুমি শুনে যাও। উল্কার মরণযজ্ঞে পা দিয়ে তুমি তোমার উল্কাকে দোষী সাজায় না ভাই, নাহলে ঈশ্বরও হয়তো আমাকে কোনোদিন এটাকে পিটিয়ে রক্ত বানিয়ে একেবারে পেরেক পিটে দিই। হ্যালো মিস্টার, চালান গুলি চালান। মোটর হোক আর বুট হোক, আকাশের মধ্যে একটা বইটা উত্তপ্ত উল্কা প্রভু আকাশ চৌধুরীর মতো দেখতে, ওকে যদি আকাশ সাজিয়ে। কি হলো মিস্টার, কি ভাবছেন আপনি? এই উল্কার মধ্যে আপনি নতুন খেলা করছেন মনে হয়। ভাববেন মিস্টার, ভাববেন এই উল্কার মধ্যে শুধু আগুন আছে, শুধু আগুন। আমাদের ক্ষমা করুন। ঠিক আছে, কি হলো মিস্টার? উল্কার মতো আপনার কত দয়া উঠছে পড়লো কেমন জানতে পারি। তোমার সাহস আর বাহাদুরিতে আমি বলবো, তাই আমার তোমাদের খুব একটা প্রয়োজন। উল্কা কখনো কার গোলামি করতে জন্মায়নি। উল্কা যতদিন বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে, আরে মাথা উৎসবে তো আমি কাজ দেব মাত্র কয়েকটা মাস। কোন ব্যক্তি অভিনয় করতে পারে, আমি তোমাকে কিন্তু মোটা অঙ্কের বক্তৃতা। অভিনয়? হ্যাঁ, অভিনয়। ওই আকাশ চৌধুরী নামে একজন ব্যক্তি তোমার অদ্ভুত মিল। শুধুমাত্র তোমার বেঞ্চ কার্ডের দাড়িটা কেটে দিলেই না আকাশ চৌধুরী বলে কেউ
সন্দেহই করবে না। কাজেই তুমি ওই আকাশ থেকে যাবে আর আমার ডিরেকশন অনুযায়ী কাজ করবে। কিন্তু মিস্টার, সত্যিকারের আকাশ চৌধুরী যদি ফিরে আসে আসবে না, আমাকে তো ফিরিস। কি বললেন মিস্টার? তাহলে তো কোনো চিন্তাই নেই। কিন্তু কিন্তু আকাশ চৌধুরীর ফ্যামিলি সম্বন্ধে তো আমি কিছু জানি না মিস্টার। আরে শোন, ওর বাড়িতে কে আছে? ভাই, বোন, বাবা, মা কিংবা স্ত্রী? আরে সব পরিচয় আমি দেবো, সব পরিচয় দেবো। আজ থেকে তুমি আকাশ নও, তুমি হলে আকাশ চৌধুরী, তুমি উল্টানো। কাজেই সবাই জানবে ওই নিরুদ্দে শোয়া ওই আকাশ চৌধুরী আবার ফিরে এসেছে। আকাশের চাই চলো আর কথাবার্তাটা আমার ডিরেকশন অনুযায়ী এখন আসো। আকাশ চৌধুরী ফ্যামিলি সম্বন্ধে কিছু তোমার তথ্য দিই। কি হলো? চুপ করে আছে গো? আমার প্রশ্ন উত্তর দাও। আমার প্রস্তাবে রাজি কিনা? রাজি 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 তো আমায় হবে বস। রাজি না হলে আমি বাজি জিতবো কি করি? পারছি না, আবিরের স্মৃতি আমি মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছি না। কারণ আবির যে আমার জীবনে প্রথম ভালোবাসার পুরুষ, আর সেই ভালোবাসার অনুরাগের রঙে রাঙা হয়ে আছে আজ আমার মন প্রাণ। তাই তো আবির আজ আমার কাছে সন্তানের মতো। কি বললেন? আমি ঠিকই বলছি বৌমা। বৌদির কাছে কেউ তো সন্তানেরই স্বামী। তাই বলছি এবার থেকে আবিরকে তুমি ভুলে যাও। না, প্রাণ থাকতে তা কোনোদিন পারবো না। বৌমা, আবির আর আমার সম্পর্কের ভাবনাটা আমাকেই ভাবতে দিই। আবিরকে আমি এখনো ভালোবাসি, আর নতুন করে আবার আমি আবিরকে বিয়ে করতে চাই। আর তাই তো আপনার বড় ছেলে সিঁদুর আমি স্মৃতি থেকে মুছে ফেলেছি। বৌমা, আকাশের এই পুরানো সিঁদুরটা তুমি মুছে দিলে। না বৌমা না, এটা তুমি ঠিক করনি বৌমা। ওকে যে আমার আকাশে অকল্যাণ হবে। অকল্যাণ? কিসের অকল্যাণ? যে নেই তার স্মৃতি আর আমি বয়ে বেড়াতে পারবো না। ও কথা বলো না বৌমা। আরে তুমি ও কথা বলো না। যেখানেই থাক, যেভাবেই থাক, আমার আকাশ তো বেঁচে আছে। আকাশের দেওয়া চাকা সিঁদুরে অমর্যাদা করলে তার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে বৌমা, তার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। সে বললো কি বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। বৌমা, তাই বলছি যেমন করে হোক আবিরকে রাজি করিয়ে আপনি সামনের মাসে আমাদের বিয়ের ব্যবস্থা করুন। এই মাসে আবিরকে আমি না বৌমা, না, আর তা হয় না বৌমা। আত্মীয় স্বজন, সমাজ, সংসার সবার বিচারে আজ সে তোমার পূজনীয় বৌদি, আর সে তোমার স্নেহের দেহ। সেই মধুর সম্পর্কটাকে তুমি কোনোদিন কখনো কলঙ্কিত করতে চেও না বৌমা। কি বলেন আপনি?
আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করছি বৌমা, আকাশের দেওয়া টাকা সিঁদুর তুমি মুছে দেন না। স্বামীর দেওয়া সিঁদুর হলো স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের বন্ধন। সেই বন্ধনটাকে তুমি কখনো কলঙ্কিত করতে চেও না বৌমা, কখনো কলঙ্কিত করতে চেও না। তাই বলছি, নতুন করে ওই আকাশের দেওয়া টাকা সিঁদুর না, অসম্ভব। যে সিঁদুর আমি একবার আমার সিঁড়ি থেকে মুছে ফেলেছি, সেই সিঁদুরটাকে আর আমি করতে পারবো না। আর সিঁদুর যদি আমাকে করতেই হয়, সেই সিঁদুর হবে আমিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। না বৌমা, না, আমি জীবিত থাকতেই তোমাদের এই মধুর সম্পর্কটাকে কখনো কলঙ্কিত হতে দেব না। ওতে শুধু এই সংসারে অমঙ্গলই হবে না, সারা জগৎ এই আদর্শ চৌধুরীর উন্নত তীরে ঘৃণার তুৎকার চড়ে বাড়বে, ঘৃণার তুৎকার চড়ে বাড়বে। আমি তো তাই ভাবছি রে মা, কিন্তু আমার এই অবুঝ মনটা যে কথা শুনে না। পিতার মুখে শত আঘাত দিতে পারে, তবু জন্মদাতার পিতৃ হৃদয়ে কি বলতে পারে মা? পারে না। তাই তো আকাশের কথা মনে পড়লে আমার মনটা আকার করে ওঠে। এই আকাশ ছিল আমার সত্য সাধনার আশা ভরসা। দুর্যোগের কোন এক ঘন বর্ষায় আমার আকাশের স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল। এখন আমি কি করবো রে? কেমন করে আমি এই সংসারের হাল করবো? আর কেমন করে আমি তোর বিয়ে দেব রে? তার জন্য কোনো চিন্তা করতে হবে না চৌধুরী মশাই, আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো। আজকে আমার নাম গণেশ গড়করি, আমি হলাম গিয়ে যাক ঘটক। ওই আপনার বাড়িতে বিবাহের যোগ্য মেয়ে আছে জেনে আমি ঘটকালি করতে এলাম। এবার বলুন কেমন পাত্র চাই আপনার? আমার বিয়ের জন্য আপনাকে ঘটকালি করতে হবে না। তা বললে কি আর হয় না? ঘটকালি হলো আমাদের জাত বৃত্তি, পাঁচ পুরুষ ধরে আমরা এই পেশাতেই নিযুক্ত। কাজে ঘটকালি না করলে আমাদের পেট চলবে কি করে? অবশ্য আজকাল এই পেশা খুব একটা লাভজনক নয়, কারণ এখানকার ছেলেমেয়েরা আগের থেকেই তো এখন নিজেরাই নিজেদের বিয়ের ঘটকালিটা করে বসে আছে। ওইসব ছেলে মেয়ের সঙ্গে আমার মেয়ের তুলনা করো না গণেশ। সত্যি আমার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্রের প্রয়োজন। তা তোমার কাছে কেমন পাত্র আছে? যেমনটি চাইবেন তেমনটি পাবেন। জুতোর দোকানে যেমন ওই সাইজ মেপে মেপে জুতো কেনেন, তেমনি ওই 10 বার থেকে শুরু করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম মানাটা অতি সোজা। 5 বার বিয়ে করেও বউ টিকিয়ে নি, এমনও পাত্র আছে আমার কাছে। গণেশ, তোমার ওই সকল পাত্রের জন্য কোনো ফোন দিতে হবে না।
উল্টে আপনার মেয়ে পেয়ে যাবেন দামি দামি শাড়ি, দামি দামি গয়না, আর তার সঙ্গে পাবেন 2-4টে বাচ্চা ফিরি। থামো। এটা রসিকতা করে জায়গা নয়। ভালো পাত্রের সন্ধান রাখতে বলুন, আর তা না হলে আপনি আসতে পারেন। আসবো মানে আমাকে কি আপনি যেমন তেমন ঘটক পেয়েছেন? যেমন যৌতুক ছাড়বেন তেমনি জামাই পাবেন। বাছুন বাছুন তাহলে। এই যে এই পাত্রটা উনি হচ্ছেন ডাক্তার। এর 5 লাখ টাকা। এই পাত্রটা দেখছেন ইনি হচ্ছে ইঞ্জিনিয়ার, 4 লাখ টাকা। আরো আছে এই পাত্রটা দেখছেন ইনি হচ্ছে মাস্টার, 3 লাখ। আরো আছে বেকার, পকেট মার, বহু পাত্র আছে। আর শুনে লাভ নেই। তাহলে তাহলে কোনটা বাঁচলেন চৌধুরী মশাই? বাঁচবো? এত টাকা যৌতুক দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। তাছাড়া আমি মাস্টার মশাই, ওই মেয়ের বিয়েতে যৌতুক দেওয়ার কথাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। হবে না, হবে না, হবে না। নিজের পক্ষে 25-30 হাজার টাকার যৌতুক দিতে না পারলে আপনার মেয়ের বিয়ে হবে হবে। আপনি চাইলে 25-30 কি বলছেন, বিনা যৌতুকে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। বিনা যৌতুকে বিয়ে? এমন ভাগ্য তোমার কাছে আছে? কেন? এই তো আপনার সামনে দাঁড়িয়ে আছি। সত্যি বলতে কি চৌধুরী মশাই, আপনার এই মেয়েকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি বললে? না মানে বিয়ে করার আমার খুব একটা ইচ্ছা নয়। আসলে ওই যৌতুকের অভাবে তোমার বিয়ে হবে না ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। তাই তোমার বাবাকে ওই কন্যাদের থেকে উদ্ধার করতেই বেরিয়ে যাবো। মানে মানে নাকি বলা ধাক্কা দিয়ে বলি দিতে হবে নাকি? আচ্ছা বিয়ে করতে চাওয়ার আগে কখনো নিজের চেহারাটা আয়না দেখেছেন? একবার ভেবে দেখেছেন বিয়ে করার মতো যোগ্যতা আপনার আছে কি না? যোগ্যতা? হ্যাঁ, যোগ্যতা। একটি মেয়ের বয়সী মেয়েকে তোমার বিয়ে করার প্রস্তাব দিতে তোমার লজ্জা করে না? তুমি কি ভাবলে যৌতুক দেওয়ার সামর্থ্য নেই বলে আমি 4টার হাতে আমার মেয়েকে তুলে দেবো? যাত্রা শোনা যে রান হয় এটা জানা কথা। তবে তুমি শুনে রাখো চৌধুরী মশাই, কোন সুপাত্র এসে ওই আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায় আমিও দেখবো। তখন আমার পায়ে ধরে যতই কান্নাকাটি করো না কেন আমি কিন্তু কিছুতেই হ্যাঁ করবো না। এটাই আমার শেষ কথা, বলে রাখলাম। হ্যাঁ গণেশ গড়গড়ি, বিয়ে দিতে না পারলেও আমি তোমাকে আমার মেয়ের বিয়ে দেব না। মেয়েকে আমি গলা টিপে খুন করবো, তবু তোমার মতো ওই ঘাটের মোড়াকে আমি বিয়ে দেব না। আপনার আপত্তি না থাকলে আমি প্রতিমাকে বিয়ে করবো মেসোমশাই। তুমি আমার প্রতিমাকে? হ্যাঁ মেসোমশাই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে খুব শীঘ্রই আমরা বিয়ে করব, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তি কি বলছো বাবা? তোমার মতো হীরের টুকরো ছেলে আমার প্রতিমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, এটাই কি আমার কম সৌভাগ্য? ও কথা বলে আমায় লজ্জা দেবেন না মেসোমশাই। লজ্জা তো আমারই পাওয়া উচিত, যে পিতার সত্য রক্ষার জন্যে সাদা দিতে পুত্র নিরুদ্দেশের পথে পাড়ি দেয়, যে পিতা অন্ধ
অন্ধ বাবার কাছে মিথ্যা প্রতিপন্ন হয়, কন্যার বিয়ে দিতে যে অনুগ্রহের আশায় হাত থেকে দাঁড়াতে হয়, তার চেয়ে বড় কি আর আছে? মেসোমশাই, কে বলে তুমি সামান্য হলে কি আমার হৃদয় ভালোবাসার অঙ্ক না আছে? কেন সইবে না প্রতিভা? এই সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। আমাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন, সবে আমরা তোমার ভাগে ভাগ করে নেব। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি